তো এর আগের পার্টে আমরা দেখেছি লিয়ের কাছে আননোন নাম্বার থেকে কল এসেছিল আর সেই লোকটি বলছিল ব্যান্ডোরা বক্সের ফাইল আমার কাছে আছে, তুমি কি সেটা চাও? তো এই পার্টে শুরুতে ওই লোক বলে যদি তোমার ওই ব্যান্ডোরা বক্স চাই তাহলে আমাকে $5 মিলিয়ন দিতে হবে, যদি দাও তাহলে এই ব্যান্ডোরা বক্স আমি তোমাকে দেব। তখন লি বলে যদি তুমি আমাকে ব্যান্ডোরা বক্স দিয়ে দাও তাহলে 5 মিলিয়ন কেন, তুমি যত চাইবে ততই তোমাকে দেওয়া হবে, আমার শুধু এখনই ওই বক্সটা চাই। কিন্তু সেই লোক বলে না না, এত তাড়াতাড়ি কেন, আমার ভাবার জন্য সময় চাই। এটা বলে সেই লোক কল কেটে দেয়। অন্যদিকে সব নিউজের চ্যানেলে এই একই নিউজ চালানো হচ্ছে যে দুজন পজিশন ক্যান্ডিডেটের উপর খুবই সিরিয়াস ক্রাইমের অপবাদ লেগেছে। লোকেরা কাকে বিশ্বাস করবে আর কাকে ভোট দেবে, নাকি নতুন প্রেসিডেন্ট মাঠে নামতে চলেছে যে কিনা লোকেদের মন জিতে নিতে পারবে। এই সব কিছু টিভিতে চেয়ারম্যান দেখছিল। চেয়ারম্যান জানে যে নেইলের ইলিগাল অ্যাক্টিভিটিসের ফাইল যেটা চেয়ারম্যানের লকারে ব্যান্ডোরা বক্সের ভেতরে ছিল সেটা জেজে লিক করেছে, যার জন্য এত নাটক হচ্ছে। এদিকে নেইল একদম মন ভেঙে বসেছিল আর বলে সব শেষ হয়ে গিয়েছে, আমি কিছুই করতে পারবো না, আমার জেজের উপরে ভরসা করাই উচিত হয়নি, সে একদম বেঈমান, আমি তো ভাবতেই পারিনি যে সে এমন করে আমার পিঠে চাকু মারবে। এটা বলে সে অনেক ড্রিঙ্কস করে। তখন কিমি বলে প্লিজ বাবা আপনি এত ড্রিঙ্ক করবেন না, আপনি তো শুধু আর্থিক জালিয়াতি করেছেন যা রোনাল্ডোর অপরাধের তুলনায় কিছুই না, সে তো মেয়েদের জীবন নষ্ট করেছে, এই জন্য আপনি চিন্তা করবেন না, এখনও আপনার জেতার চান্স তার থেকেও বেশি। নীল তখন ভাবে জয় এতটা কাছে এসে আমি তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না, আমাকে কোনোভাবে এই ইলেকশনে জিততে হবে, তার জন্য কিছু একটা করতে হবে যাতে আমি আবার মানুষদের কাছে জনপ্রিয় হতে পারি। অন্যদিকে এন্ড্রু জেজের ওপরে রেগে যায় যে আপনি খুবই অহংকারী হয়ে বলেছিলেন লি আমাদের কিছুই করতে পারবে না, এখন দেখেছেন তো সে কি করতে পারে, এখন সে ডোডো গ্রুপ কিনেই ছাড়বে আর আমাদের ডোডো গ্রুপ থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে, আমাদের শুধু নাটক দেখতে হবে, তাছাড়া আমরা কিছুই করতে পারবো না। তখন এন্ড্রু জেজেকে কথা শোনাচ্ছে বলে বডিগার্ড এন্ড্রুর উপরে রেগে যায়, তারপর অ্যাসিস্ট্যান্ট বডিগার্ডের উপরে রেগে যায় আর বলে আমার বসের উপরে চিল্লানোর সাহস তুমি কোথায় পেলে। এই কথা শুনে বডিগার্ড অ্যাসিস্ট্যান্টকে মারে। জেজে তখন বলে তোমরা দুজন চুপ থাকবে নাকি না। জেজে তার বডিগার্ডকে বলে তুমি এটা কি করছো। বডিগার্ড বলে কি করছি মানে, সে আপনার উপরে চিৎকার করছে। বডিগার্ড তার কথা শেষ না করতেই জেজে বডিগার্ডকে একটা থাপ্পড় মারে আর বলে ক্ষমা চাও তার কাছে আর এখান থেকে চলে যাও। তারপর দুজন যখন চলে যায় তখন জেজে এন্ড্রুকে বলে দেখো আমার কথা শোনো, টেনশন করে কোনো লাভ নেই, যদি তুমি এখন এই সাহস হারিয়ে ফেলো তাহলে সামনে আসা বিপদের মোকাবেলা কিভাবে করবে, তাই সাহস হারিও না, অবশ্যই কোনো রাস্তা বের হবে। এন্ড্রু এসব শুনে কিছুটা ঠান্ডা হয় আর তখনই পিয়ে তাকে কল করে বলে তোমার বাবা তোমার সাথে দেখা করতে চায়, আর তোমার বাবার লকারে যে প্যান্ডোরা বক্স ছিল ওটা কি সত্যিই তোমার কাছে আছে, সত্যি করে বলো, তুমি এখনই বাসায় এসে তোমার বাবার সাথে দেখা করো। এদিকে তো এন্ড্রু কথা বলছিল আর এই ফাঁকেই যে এন্ড্রুর দুষ্টু পানিতে বেহুশ হওয়ার ঔষধ মিশিয়ে দেয়। এদিকে এন্ড্রু বলে আমি বাবার সাথে কালকে দেখা করব, এই বলে ফোনটা কেটে দেয়। আর তখন যে বলে এই নাও তোমার দুষ্টু পানি আর খেয়ে একটু মাথাটা ঠান্ডা করো, আমি কালকে একটা সলিউশন বের করছি। আর এন্ড্রু দুষ্টু পানি পান করে। কিন্তু পিয়ের কথা বাইরে দাঁড়িয়ে নাথান শুনছিল আর সে জানতে পেরে যায় যে ব্যান্ডোরা বক্স এন্ড্রুয়ের কাছে আছে, যেখানে হয়তো নাথানেরও ফাইল আছে। এদিকে যে এন্ড্রুকে তার গাড়িতে বসিয়ে দিয়ে এন্ড্রুয়ের অ্যাসিস্ট্যান্টকে বলে সে তো অনেক ড্রিঙ্ক করেছে, তাই তুমি একটা কাজ করো, তাকে সাবধানে বাসায় পৌঁছে দাও। অ্যাসিস্ট্যান্টও এন্ড্রুকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর যে বডিগার্ডকে বলে এটা হচ্ছে এন্ড্রুয়ের ফিঙ্গারপ্রিন্ট, এটা নিয়ে তুমি তার অফিসে যাও আর তার লকার আনলক করো আর ব্যান্ডোরা বক্সটাকে নিয়ে আসো। বডিগার্ডও জেজের কথা মতো অফিসে যায় আর এন্ড্রুয়ের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার লকার খুলে অবাক হয়ে যায়, কারণ এন্ড্রুয়ের লকার একদম খালি ছিল। এর মানে ওই আননোন নাম্বার থেকে যে লোকটার কল এসেছিল সেই হয়তো ওই ফাইলটাকে চুরি করেছে। বডিগার্ড তো কিছুই বুঝতে পারে না যে সে কি করবে, তারপরেও সে এন্ড্রয়েড ল্যাপটপের একটা ব্যাকআপ নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে এই কথা জেজে শুনে অবাক হয়ে যায় যে আসলে ব্যান্ডোরা বক্স কোথায় গেল। বডিগার্ড বলে সেটা তো আমি জানি না, কিন্তু আমি এন্ড্রয়েড ল্যাপটপের সব ডাটা এই পেন ড্রাইভে কপি করে নিয়ে এসেছি, হয়তো এর মধ্যে কোনো ইনফরমেশন আছে। যে তাড়াতাড়ি পেন ড্রাইভ কানেক্ট করে দেখে কিন্তু তার মধ্যে কিছুই নেই। তখন যে বলে এন্ড্রু আমাকে আবারও ধোঁকা দিল, যদি সে ফাইল জিনাকে দেয় তাহলে সে সব খুনের সাথে জড়িত সমস্ত বিবরণ সেখানেই থাকবে।
তুমি একটা কাজ করো, যে কোনোভাবে ওই ফাইল জিনা থেকে নিয়ে আসো। পরের দিন দেখানো হয় যেখানে ভোট শুরু হয়ে গেছে। নেইল আর তার মেয়ে কিমি তারা প্রেসের সামনে ডায়লগ দেয় যে সবসময় সত্যেরই জয় হয়, কিন্তু তার জন্য একটু সময় লাগে। অন্যদিকে রোনাল্ডো ভোট দেওয়ার পর মিডিয়ার সামনে আলাদা একটা ভাষণ দেয় যে সত্য আমার সাইডে আছে, তাই জয়ও আমারই হবে। তারপর এখান থেকে আমাদের বডিগার্ডকে দেখানো হয় যে জিনাকে ফলো করছিল। বডিগার্ড জেজেকে কল করে বলে জিনার কোনো ব্যবহার দেখেই আমার সন্দেহজনক মনে হচ্ছে না, তার দৈনন্দিন রুটিন একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে। তখন জন হঠাৎ করে বডিগার্ডের গাড়ির দরজা খোলে আর গাড়ির ভেতরে এসে বডিগার্ডকে বলে, কি মনে হচ্ছে তুমি জিনাকে ফলো করছো? কিন্তু বডিগার্ড তার উপরে রেগে যায় আর বলে, আচ্ছা আমার কি কোনো কাজ নেই যে আমি তাকে ফলো করব? আমার গাড়ি থেকে নেমে যাও, না হলে অনেক খারাপ হবে। জন বলে, আরে ইয়ার এতটা রাগ ভালো না, এমনিতে আমি আর জিনা একটা ভালো রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি, তুমি আসো, অনেক টেস্টি খাবার পাওয়া যায় সেখানে। বডিগার্ড বলে, আমার মুড খারাপ করো না আর তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। জন তখন বলে, আরে জেলে থাকতে তো আমাদের রান্না খাবার রোজই খেতে, তাহলে এখানে আবার কিসের লজ্জা, চলো মজা হবে। তখন বডিগার্ড বলে, এ তো আমাকে এভাবে ছাড়বে না। এজন্য বডিগার্ড তার সাথে যায়। রেস্টুরেন্টে বডিগার্ড অনেক ভালো ভালো খাবার খায়। তখন জিনা বডিগার্ডকে বলে, দেখো তোমার কাছে এখনো সময় আছে, তুমি জেজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যাও, কারণ সত্যি কথা সে অনেকগুলো খুন করেছে, তার প্রমাণও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, তারপর সে আর বাঁচতে পারবে না। আর যদি তুমি তার সাথে থাকো তাহলে তোমাকে আবারও জেলে যেতে হবে, এটা মনে রেখো। এই কথা শুনে বডিগার্ড রাগে দাঁড়িয়ে যায় আর বলে, আচ্ছা এই জন্য তুমি আমাকে এখানে ডেকেছো? তখন জন তাকে শান্ত করে বলে, আরে ভাই রাগ করো কেন, এভাবে মাঝখানে খাবার ছাড়তে হয় না, বসে শান্তিতে খাবার খেয়ে যাও। জিনা তাকে আবারও বলে, দেখো তোমার সাক্ষী সত্যিটাকে আরো স্ট্রং করতে পারবে, জানি না কেন আমার তোমার উপরে এতটা বিশ্বাস আছে যে তোমারও বিবেক আছে, তোমার ফ্যামিলির ব্যাপারও তুমি একটু ভাবো। এইভাবে জিনা বডিগার্ডে ব্রেন ওয়াশ করে, কিন্তু তখন বডিগার্ড খাবারের প্লেট জনের মুখে ঢেলে দিয়ে চলে যায়। আর বাইরে গিয়ে বডিগার্ড জেজেকে কল করে বলে, আমার মনে হয় জিনার কাছে ব্যান্ডোরা বক্স নেই, সেটা অবশ্যই এন্ড্রুর কাছে আছে। এই কথা শুনে তখন জেজে একটু শান্তি পায়। ওইদিকে এন্ড্রু চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে। তখন পিএ এন্ড্রুকে জিজ্ঞেস করে, ব্যান্ডোরা বক্স কি তোমার কাছে আছে? আর তুমি কি নেইলের ফাইল জেজেকে দিয়েছো? তখন এন্ড্রু বলে, ডোডো গ্রুপকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। এই কথা শুনে তখন চেয়ারম্যান পিয়ের কানে কিছু একটা বলে। আসলে চেয়ারম্যান জোরে কিছু বলতে পারে না, তাই আস্তে আস্তে বলে। তারপর সেই কথা পিয়ে এন্ড্রুকে বলে যে আসলে ডোডো গ্রুপ নেইলকে ফান্ডস দিয়েছিল, তাই যদি নেইলের পর্দা ফাঁস হয়ে যায় তাহলে সেখানে ডোডো গ্রুপের নামও আসবে। তোমার কি এই কথা মনে হলো না? তখন এন্ড্রু বলে, না না, এরকম কিছুই হবে না, ডোডো গ্রুপ লির হাত থেকে বাঁচানোর জন্য এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই। এই কথা বলে এন্ড্রু বাইরে আসে। এদিকে নাথান লুকিয়ে তাদের কথা শুনছিল, আর এন্ড্রু বাইরে আসলে সে জিজ্ঞেস করে, আমারও কি সিক্রেট ফাইল তোমার কাছে আছে? এন্ড্রু বলে, হ্যাঁ, তাই কি হয়েছে? তখন নাথান বলে, তাহলে তুমি একটা কাজ করো, আমার ফাইলগুলো শুধু আমাকে দিয়ে দাও, এমনিতে তুমি সেটা দিয়ে কি করবে? সেটা শুধু তোমার লকারে শুধুই পড়ে থাকবে, তাই তুমি সেটা আমাকে দিয়ে দাও, আমি সাবধানে রেখে দেব। কিন্তু তখন এন্ড্রু তার মুখের ওপরে বলে দেয়, ওই ফাইল আমাকে কি করতে হবে সেটা আমি তোমার থেকে খুব ভালো জানি, আমার তোমার কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই। পরের সিনে দেখানো হয় ভোট কাউন্টিং শুরু হয়েছে। অর্ধেকেরও বেশি ভোট কাউন্টিং হওয়ার পর আশ্চর্যজনক বিষয় হচ্ছে নেইল 41টি পেয়ে এগিয়ে আছে, আর রোনাল্ড শুধু পেয়েছে 29টি। নেইলের পক্ষে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু এদিকে জেজে তার মাথায় হাত রেখে বলে, আমি তো একদম শেষ হয়ে গেলাম। রোনাল্ড আর তার লোকেরা তো উঠে চলে যায়, কারণ তাদের বিশ্বাস হয়ে গেছে রোনাল্ড এখন হারবেই। কিন্তু জেজে রোনাল্ডকে থামিয়ে দিয়ে বলে, কাউন্টিং এখনো শেষ হয়নি, এখনো তোমার জেতার চান্স রয়েছে, চুপচাপ এসে বসে পড়ো। তখন রোনাল্ড বলে, না, আমি এবার প্রেসিডেন্ট হতে পারবো না, এই কথা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা বলে সে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেজে তার শার্ট ধরে বলে, এটা তুমি কি বলছো? আমাদের যে কোনো অবস্থাতে জিততে হবে, এটা তোমার মনে নেই নাকি? তখন সেখানে দাঁড়িয়ে থাকা গার্ডস জেজেকে ধরে দূরে নিয়ে যায়। কাউন্টিংয়ের পর জানা যায় নেইলি ইলেকশনে জিতে গিয়েছে, মানে এখন সে প্রেসিডেন্ট হবে। সবাই তাকে স্বাগত জানায়। লিও নেইলকে স্বাগত জানানোর জন্য আসে। তাকে দেখে নেইল বলে, আরে বাবা, তুমি আমাকে জিতিয়ে দিয়ে অনেক ভালো কাজ করেছো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। তখন আবারও কিছুক্ষণের জন্য লি কিছুই দেখতে পায় না আর বলে, এটা আবার কি হচ্ছে আমার সাথে? নেইল বলে, কি হয়েছে, সব ঠিক আছে তো? এর মধ্যে লি আবার ঠিক হয়ে যায়। লি বলে, কিছু না, আমি ঠিক আছি, আপনি আপনার প্রেস রিলিজের জন্য যান, আমি আপনার সাথে পরে দেখা করছি। নেইলও চলে যায়। মুজো লিকে বলে, এসব কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম তো কিছুই হয়নি।
তাহলে নীল জিতে গেল কিভাবে? লি বলে, না, নীল আমাদের শত্রু না, তার থেকেও বেশি নোংরা ক্রাইম তো জেজে করেছে। আমাদের ওই ক্রিমিনালকেই টার্গেট করতে হবে। এমনিতে জেজে কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই। এদিকে জেজে হোটেল রুমে সব ছিন্ন ভিন্ন করছিল আর তার সব রাগ বডিগার্ডের ওপরে বের করে। তখন সেখানে লি এসে বলে, এখন তো মনে হয় তুমি পরিপূর্ণভাবেই হেরে গেছো। জেজে তখন পাগলের মতো হাসে আর বলে, তুমি কি ভেবেছো তুমি জিতে গেছো? জিতলে কি তুমি তোমার ফ্যামিলিকে ফিরে পাবে? তাদের তো মনে হয় মাটির নিচে পচন ধরে গেছে। এই কথা শুনে লির রাগের সীমা থাকে না, তাই সে জেজেকে একটা জোরে ঘুষি মারে। জেজে সোজা নিচে পড়ে যায়। বডিগার্ডও লিকে চাকু দেখিয়ে ভয় দেখায়, কিন্তু তখনই লির লোকেরা বডিগার্ডের হাত থেকে চাকু নিয়ে নেয়। লি জেজেকে বলে, এই সুযোগ তো কিছুই না, তোমাকে মৃত্যুর শাস্তি দেব, আর তোমার চোখের সামনে মৃত্যুর ভয় দেখে আমার সেই খুশি মিলবে যেটা আমি অনেক দিন হলো চাইছি। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানের অনেক খেয়াল রাখে, অনেক ভালোবেসে কথা বলে, কিন্তু চেয়ারম্যানের এখনও তার উপরে বিশ্বাস হয় না। চেয়ারম্যানের এখনও মনে হয় যে না জানি সে কবে রং বদলে ফেলে আর আমাকে বিষ দিয়ে আমার সব কাজ শেষ করে দেয়। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, অনেক বছর আগের কথা, তোমার মনে আছে কি? আমাদের কাছে তখন এত বড় বাসাও ছিল না, এত টাকাও ছিল না, কিন্তু আমরা অনেক খুশি ছিলাম। তুমি প্রত্যেকদিন অফিস থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতে। আমাদের কাছে সুবিধা কম ছিল, কিন্তু আমরা শান্তিতে জীবন যাপন করছিলাম। যেদিন থেকে আমরা আমাদের প্রয়োজনের থেকেও বেশি টাকা ইনকাম করতে শুরু করলাম, যেদিন থেকে আমরা অনেক কোম্পানি অর্জন করার চেষ্টা শুরু করলাম, তখন থেকে আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলেছি। চেয়ারম্যানেরও তার কথা একদমই ঠিক মনে হয় আর বলে, হ্যাঁ, ওই সময় টাকা কম ছিল, কিন্তু আমাদের মনে অনেক শান্তি ছিল। আমরা না বুঝেই সেই দিনগুলোকে হারিয়ে ফেলেছি। আর এখন দেখো কত টেনশন, একজন আরেকজনের উপরে কত ঘৃণা। তখন চেয়ারম্যানের ওয়াইফ হাসে আর বলে, দেখো, যদি তুমি চাও তাহলে আমরা আজও সেই খুশি অর্জন করতে পারবো। তুমি তোমার প্রপার্টি তোমার ইচ্ছায় এন্ড্রুয়ের নামে করে দাও, কিন্তু শুধু আমাদের বাচ্চা মানে নাথান আর সিন্ডির জন্য অন্তত একটা কোম্পানি ছেড়ে দাও। তাতে তোমার কি হবে? তারপর আমাদের দুজনের আবার কি? আমরা দুজন আগের মতো আবারও খুশি থাকবো। আসলে কি সে ভালো হয়েছে? চলুন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো এই কথা শুনে চেয়ারম্যান শুধু তাকে দেখতে থাকে। তখন সে বলে, তুমি আমাকে এমন করে কেন দেখছো? আর তোমার তো দাড়ি বের হয়েছে, তুমি একটু দাঁড়াও, আমি নিজেই তোমার শেভ করে দেব। এই কথা শুনে চেয়ারম্যান আবার ভয় পায় যে শেভ করার বাহানায় সে আবার আমার গলা না কেটে দেয়। পরের সিনে দেখানো হয় চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানকে তার কোলে শুয়ে রেখে তার শেভ করতে থাকে। চেয়ারম্যান তো ভয় পেয়ে যায়, কিন্তু বেচারা মুখ খুলে তো কিছু বলতেও পারে না। সে বলে, ভয় পেও না, আমি ছোটবেলা থেকে আমার বাবার শেভ করেছি, আর তারপরে তো আমি বিউটিশিয়ানও থেকেছি, ভুলে গেছো কি? এটা বলে সে শেভ করতে থাকে। তখন পিএসএ বলে, স্যার, আমাদের ডোডো গ্রুপের ব্যাংকারকে হত্যা করা হয়েছে আর লি তার বন্ডস প্রত্যাহার করেছে। এই কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ চিৎকার করে বলে ওঠে, ডোডো গ্রুপ কি তাহলে দেউলিয়া হয়ে গিয়েছে? এই টেনশনে সে চেয়ারম্যানের গলা একটু কেটে ফেলে। আর তখন চেয়ারম্যান ভয় পেয়ে যায় যে সত্যিই তো সে আসলে আমাকে মারতে এসেছে। অন্যদিকে এন্ড্রুর কাছে সব ব্যাংক থেকে কল আসে যে ডোডো গ্রুপ আমাদের থেকে যে লোন নিয়েছিল তার পেমেন্ট আপনি কিভাবে করবেন এটা বলেন। আমরা শুনেছি যে লি ডোডো গ্রুপ থেকে তার 50% বন্ডস প্রত্যাহার করেছে। এখন আমাদের লোনের কি হবে? এন্ড্রু তো কিছুই বুঝতে পারে না যে সে তাদেরকে কি বলবে। এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট বলে, বোর্ড মেম্বার্স আর ব্যাংক ম্যানেজারদের মিটিংয়ে আপনাকে ডাকা হয়েছে। এন্ড্রু ভেবেও পায় না যে সে সেখানে গিয়ে কি বলবে। ওইদিকে জন জিনাকে বলে, শোনো, এন্ড্রুয়ের উপর তোমার রাগ করা ঠিক আছে, কিন্তু তুমি ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার, এই জন্য তোমার ওই মিটিংয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু জিনা তার রেজিগনেশন লেটার দিয়ে দেয় আর বলে, তুমি এটা ডোডো গ্রুপে দিয়ে দাও। আমি ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজারের পজিশন থেকে এই মুহূর্তে রিজাইন করছি। ওইদিকে মিটিংয়ে লি, নাথান আর বাকি সবাই এন্ড্রুকে ঘিরে ছিল। ব্যাংকাররা জিজ্ঞেস করে, আমাদের টাকা কবে দেবে পরিষ্কারভাবে বলে দাও। এন্ড্রু টেনশনে কোনো কিছুই ঠিকভাবে বলতে পারে না। আর তখন চেয়ারম্যানের এন্ট্রি হয়। চেয়ারম্যান পিএকে মিটিংয়ে এটা বলতে বলে যে আপনারা আমাকে বিশ্বাস করে আর কিছুদিন সময় দিন, আর কিছুদিনের জন্য বন্ডস প্রসারিত করেন। কিন্তু সর্বপ্রথম লি তার উত্তর দেয় যে না, এরকম হতে পারে না, আপনাকে খুব তাড়াতাড়ি আপনার সব শেয়ার ডোডো গ্রুপের হোটেলে নামে করতে হবে। এরপর চেয়ারম্যান লিয়ের সাথে একা কথা বলার রিকোয়েস্ট করে। এর মধ্যে নাথান আর সিন্ডি বাইরে আসে। নাথান সিন্ডিকে বলে, তুমি কি এটা জানতে চাও না যে লি আর বাবার মধ্যে কি কথা হচ্ছে? না হলে তুমি লিয়ের আসল উদ্দেশ্য জানতে পারবে কিভাবে? সিন্ডিও নাথানের কথা শুনে তার সাথে যায় আর লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। সেখানে পিয়ের মাধ্যমে চেয়ারম্যান লিকে বলে, আমি জানি তুমি সিডো কোম্পানির ওনারের ছেলে,
ডোডো গ্রুপ আর আমাদের উপর তোমার যে রাগ আছে সেটা একদম ঠিক, কিন্তু এই মুহূর্তে দেখো ডোডো গ্রুপ বিপদে আছে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি তুমি ডোডো গ্রুপকে বাঁচাও, তার বদলে আমি জেজের ওই সিক্রেট ফাইল তোমাকে দেব। তখন লি বলে, দেখেন যে হত্যা করেছে তার মধ্যে আপনারও হাত ছিল। এই কথা শুনে সিন্ডি চমকে যায়। লি প্রথম থেকেই সবকিছু জানতো। লি বলে, আপনি নিজেও জানতেন যে আপনার ছেলে নাথান আমার ফ্যামিলিকে হত্যা করানোর জন্য জেজেকে পাঠিয়েছিল, কিন্তু আপনি এত কিছু জানার পরেও আপনি নাথানকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আপনি সেখানেও থেমে যাননি। আপনি তো আমার কোম্পানিও আমার থেকে ছিনিয়ে নিয়েছেন, আমার হাসপাতালকে পুড়িয়ে দিয়েছেন। এত কিছু করার পরেও আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আমি আপনার কোম্পানিকে বাঁচাবো? চেয়ারম্যান উত্তর দেয় যে আমার তোমার উপরে বিশ্বাস ছিল, আর এই বিশ্বাসের উপর আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। লি বলে, হ্যাঁ আপনি ঠিক বলছেন, শুধু সিন্ডির জন্যই আমি এতদিন চুপ আছি, না হলে আমি এতদিন এই কোম্পানিকে শেষ করে দিতাম। সিন্ডি আপনাদের সবার মতো ক্রিমিনাল মাইন্ডেড নয়, আর আমি খুশি যে সে অন্তত ভালো। এখানে চেয়ারম্যানের তার কাজের উপরে অনেক আফসোস হয়, আর ভেতরে ভেতরে সে অনেক কষ্ট পেতে থাকে, যার জন্য তার মুখ নিজেই খুলে যায় আর বলে, সব ভুল আমার ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু লি এটা বলে চলে যায় যে এখন অনেক দেরি হয়ে গেছে।